জনগণকে প্রতারণা করছে? ক্ষমতায় আসার আগেই কি দল শেষ? ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে? বাংলাদেশে সংবিধান সংস্কার সহ ৪৮ দফা প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন যেসব সুপারিশ করেছে তা বিএনপিকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছে কিনা সেই প্রশ্ন আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে। কারণ ওই সুপারিশমালাকে দল ও জনগণের সঙ্গে প্রতারণা আখ্যায়িত করলেও এর বিরুদ্ধে দলটি শক্ত কোনো অবস্থান নিতে পারছে না। নির্বাচন যেন ঘোষিত সময়েই হতে পারে সেই বিষয়টি চিন্তা করে। এমনকি তারা এসব সুপারিশ গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করছে এমন কোনো ঘোষণাও দেয়নি। বিশ্লেষকরা বলছেন তাদের ধারণা সংস্কার বিরোধী তকমা যেন না লাগে সেজন্যই এমন অবস্থান নিয়েছে দলটি। তবে বিএনপির ভেতরে অনেকেই মনে করেন বিএনপি এই মুহূর্তে শক্ত কোনো অবস্থান নিলে সেটিকে কোনো গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। কারণ তাদের মতে সরকারের ভেতরে ও বাইরে অনেকেই ফেব্রুয়ারির নির্বাচন যাতে বিলম্বিত করানো যায় সেজন্য সক্রিয় আছেন। যদিও অন্তর্বর্তী সরকারের দিক থেকে বলা হয়েছে রাজনৈতিক অঙ্গনে যাই হোক ১৫ ফেব্রুয়ারির আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অবশ্য বলছেন ঐকমত্য কমিশন যা করেছে তা বিএনপিকে নয় পুরো জাতিকেই বেকায়দায় ফেলে দিয়েছে। তার মতে সরকারের উচিত কমিশনের সুপারিশে সংশোধনী এনে এর ফয়সালা করা। কিন্তু সরকার বা কমিশনের এই কৌশলে বিএনপি চাপে পড়েছে কিনা বা কিছুটা বেকায়দায় পড়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। তবে বিএনপির সমমানা রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি ও সমমানা দলগুলোর মধ্যে অস্বস্তি ও রাজনৈতিক দুশ্চিন্তা আছে যে কাদের জন্য এটা করা হলো। তবে এটা তো সুপারিশ, সিদ্ধান্ত নেবে সরকার। সরকারের সিদ্ধান্ত দেখার পর বিএনপি সহ আমরা পরবর্তী করণীয় ঠিক করব, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ বলছেন এতে বিএনপির বেকায়দায় বা বিপাকে পড়ার কিছু নেই, কারণ জুলাই সনদের বিষয়ে দলটি তার অবস্থান আগেই পরিষ্কার করেছে। আবার কেউ বলছেন বিএনপিকে চাপে রেখে বা কিছুটা বেকায়দায় ফেলে কেউ তাদের নিজস্ব দলীয় লক্ষ্য পূরণ করতে চাইছেন বলেই মনে করছেন তারা। প্রসঙ্গত গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য তাদের সুপারিশ সরকারের হাতে তুলে দিয়েছিল। বিএনপির অভিযোগ তাদের সাথে কমিশনের আলোচনা বা ঐকমত্য যে বিষয়ে হয়েছে তা এসব সুপারিশে যথাযথভাবে আসেনি। বিএনপির নেতাকর্মীদের কাছে এখন সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। আবার জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কিছু দল নির্বাচনের আগে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, যদিও তারাও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এমন পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন দিয়েছে তাতে কয়েকটি বিষয় তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেছেন তাদের সাথে আলোচনা হয়নি এমন কিছু বিষয় সুপারিশে রাখা হয়েছে। পাশাপাশি তাদের দেওয়া আপত্তিগুলো সুপারিশে উল্লেখ করা হয়নি। আবার সুপারিশে যে গণভোটের প্রস্তাব করা হয়েছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী সহ কোনো দল সংসদ নির্বাচনের আগে গণভোট চাইছে, কিন্তু বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। কমিশনের সুপারিশে সমালোচনা করে ঢাকায় গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন কমিশনের প্রস্তাব ও সুপারিশ এক পেশে ও জবরদস্তিভাবে তা জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ প্রায় ১ বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণা, বলেছেন তিনি। কিন্তু মিস্টার আলগিন তার ওই সংবাদ সম্মেলনে সুপারিশমালাটি প্রত্যাখ্যানও করেননি, কিংবা এটি প্রত্যাহারের কোনো শর্তও সরকারকে দেননি। খন্দকার মোশাররফ হোসেন অবশ্য জানিয়েছেন তারা মনে করেন সরকারের নিজের উচিত বিতর্কিত বিষয়গুলো সংশোধন করা। বিএনপির অবস্থানও কৌশল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম বলছেন যে তার ধারণা আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হবে, কিন্তু তার আগে হয়তো পর্দার অন্তরালে দরকষাকষির জন্যই কখনো গণভোট বা কখনো সনদ সুপারিশমালা এসব এভাবে সামনে আনা হচ্ছে। মনে হয় জোট করা বা আসন সমঝোতা এগুলোই কারো উদ্দেশ্য, বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার আলম। তিনি বলেন কোনো গোষ্ঠী বিএনপিকে বিপাকে ফেলতে চায় কারণ তারা নির্বাচনটাই পেছাতে চায়। প্রসঙ্গত বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপির একটি আলোচনার খবর সংবাদ মাধ্যমে এসেছে। জোট গঠনের বিষয়টি স্বীকার না করলেও দলটির সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদও।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশ্য আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে সংস্কার ভেস্তে দেয়া আর জামায়াতে ইসলামের বিরুদ্ধে নির্বাচন পেছানোর চেষ্টার অভিযোগ এনেছেন। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, এসব কিছুই বিএনপিকে ব্যস্ত করে নিজেদের ঘর গুছানোর চেষ্টা, যা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করেন তিনি। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লাতেফ মাসুমও বলছেন, বিএনপির বিপাকে পড়ার মতো অবস্থা তৈরি হয়নি, বরং তার ধারণা সরকার ও বিএনপি আলোচনায় বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব দলটির নেতা তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের মাধ্যমে ঘুচেছে। রাজনীতির মাঠে কথাবার্তা যাই হোক, এখন অন্য সব ইস্যু তারা আলোচনা করে সমাধান করতে পারবে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সরকার ও কমিশন জনগণ ও জাতির সাথে প্রতারণা করেছে, তাই তাদেরই উচিত এগুলো সংশোধন করে নির্বাচনে মনোনিবেশ করা। দলীয় সূত্রগুলো বলছে, এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বিএনপির নীতি নির্ধারকরা। তাদের আশা, আলোচনার মাধ্যমেই এই সংকটের নিষ্পত্তি হবে। বেকায়দায় পড়ার প্রসঙ্গ কেন? সরকার বা বিএনপির অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে যেসব আলোচনা হচ্ছে, তাতে অনেকেই বলছেন যে সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে সফলের জন্যই দলটিকে কৌশলে এগোতে হচ্ছে, কারণ দলটির এই মুহূর্তে একমাত্র অগ্রাধিকার হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। যদিও দলটি আগেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখনও দলটি বলেছিল যে তাদের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, যা এই সনদ বাস্তবায়ন সুপারিশে উল্লেখ থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো সুপারিশমালায় রাখেনি ঐক্যমত্য কমিশন, যা বিএনপিকে ক্ষুব্ধ করলেও দলটি আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চাইছে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এমন অবস্থানের মূল কারণ হল তারা নিজেদের সংস্কার বিরোধী হিসেবেও তুলে ধরতে চাইছে না। তাছাড়া বিএনপি পাল্টা প্রতিক্রিয়া দেখালে, তার জের ধরে রাজনৈতিক অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন বিলম্বিত হবার আশঙ্কাও দেখা দিতে পারে। এই বিষয়টিও দলটির নীতি নির্ধারকদের বিবেচনায় আছে। বিএনপির সঙ্গে এক ধরনের প্রতারণাই হয়েছে, তারা শকড হয়েছে, কিন্তু এই মুহূর্তে এটি নিয়ে টাফ লাইনে গেলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা দলটির নেতাদের না বোঝার কারণ নেই। আবার আমার মনে হয় এগুলো ইচ্ছে করেই করা হচ্ছে বিএনপিকে নির্বাচনী প্রস্তুতির বদলে এসব বিষয়ে ব্যস্ত রাখার জন্য। বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ। যদিও কেউ কেউ আবার মনে করেন, বিএনপি এই মুহূর্তের বৃহত্তম দল হওয়ায় দলটিকে এক ধরনের চাপে রাখার জন্য সরকার বা সরকার ঘনিষ্ঠরা ডাঙা কৌশল নিচ্ছে এবং কমিশনের সুপারিশমালা তারই একটি অংশ হতে পারে বলে মনে করছেন তারা। 4 বিয়ে নিয়ে একটি মন্তব্যের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম বা তুলির বিরুদ্ধে মামলা হয়েছে। হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এই মামলা করেন। হোসেন মোহাম্মদ আনোয়ার জাতীয় নাগরিক পার্টির এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে পরিচয় দিয়েছেন। তবে জাতীয় শ্রমিক শক্তি বলেছে, হোসাইন মোহাম্মদ আনোয়ারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। হোসেন মোহাম্মদ আনোয়ারের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ধর্ম অবমাননার ঘটনায় আমরা আদালতে মামলা করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 41 অনুযায়ী ধর্মচর্চার অধিকার হল মানুষের মৌলিক অধিকার। বিবাহ হল ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কুরআনের সূরা নিসার 3 নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ 4টি পর্যন্ত বিবাহ করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 ধারা 2 অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হন, সেক্ষেত্রে ইসলামী শরিয়া আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারেন, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। অভিযোগে আরও বলা হয়েছে, বিবাদী সানজিদা ইসলাম ইসলামে বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির 295 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নিউজ ডকুমেন্টারি ঢাকায় বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা। সানজিদা ইসলাম আরও বলেন, আমাদের বুঝতে হবে ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধু আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হল নারীর সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা। তাই আমার বক্তব্য ছিল শুধু এই, আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়।
ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের উপর জোর দেয়, প্রতারণার উপর নয়। এই বিষয়ে সানজিদা ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি 15 নভেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করেন। ওই পোস্টে তিনি বলেছিলেন, আজ নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে আমি 4 বিয়ের ব্যাপারে ইসলামের বিধানের বিরুদ্ধে কিছু বলিনি। কোরআন ও সুন্নাতে একাধিক বিয়ের অনুমতি আছে, তবে শর্ত হলো ন্যায় বিচার। সূরা নিসা 4:3। ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায় বিচার করতে হবে। কোরআন স্পষ্ট নির্দেশ দেয়, যদি ন্যায় বিচার করা সম্ভব না হয় তবে একটিতেই সীমাবদ্ধ থাকো। সূরা আন-নিসা 4:3। জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মোহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই সনদে স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে। রিজভী বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জন্মান্ধ একজনকে সহায়তা শেষে এই কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে, কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, জুলাই সনদে 48টি ধারা রয়েছে। এটিকে আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এই সময় জনগণের অধিকারকে সরকার, কমিশন, দলগুলির সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিঠি দিয়েছেন। এর আগে বেগম জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার 27 নভেম্বর ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শনিবার 29 নভেম্বর রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী। জামায়াত নেতা তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এই সময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলির ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলির ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। রাজনৈতিক দলগুলি সহ সবার প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আমরা যেন আগামীতে আরও অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি। এদিকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে জামায়াতের নবনিযুক্ত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আলাদা বিবৃতিতে বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র গঠনে সারা জীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ 15 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী রেখে তাকে, খালেদা জিয়াকে, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাকে মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে তিনি, অর্থাৎ খালেদা জিয়া, জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি। তিনি আরও লেখেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শাহবাজ শরীফ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসাবে সেবা অব্যাহত রাখতে পারেন। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 23 নভেম্বর রাত 8টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা গত 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক ও আপসীন নেত্রী। আজকে উনি খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন, উনি সমগ্র মানুষের নেত্রী। সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন এই জামায়াত নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।